নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যেতে চলেছি অনন্য মায়াপুরের ইস্কন মন্দিরে। নদিয়া জেলার নবদ্বীপে অবস্থিত এই মায়াপুর ধাম শুধুমাত্র ভক্তিমূলক স্থানই নয়, বরং শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি হিসেবেও বিশ্ববিখ্যাত। প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ আর আধ্যাত্মিক ভক্তিভাব মিলিয়ে এই স্থান সত্যি এক অনবদ্য অভিজ্ঞতা। আজকের এই ব্লগে আমরা দেখাবো মায়াপুরের বিশাল শ্রী চৈতন্য মহাপ্রভুর মন্দির, শ্রীকৃষ্ণের ভক্তদের জীবন দর্শন, আর জানাবো কেন এই ইস্কন মন্দির বিশ্বের অন্যতম বৃহত্তম বৈষ্ণব ধর্মকেন্দ্র। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমাদের এই ভ্রমণ সফরের সঙ্গী হন। চলুন শুরু করা যাক আজকের মায়াপুর ইস্কনের ব্লগ। হরে কৃষ্ণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোলমেটস অন দ্য গো। তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে আজকে বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। এর আগে লাস্ট আমরা যে জগদ্ধাত্রী পুজোর যে ব্লগটা বানিয়েছিলাম সেদিনও আমরা মায়াপুর গেছিলাম, বাট বেশিক্ষণের জন্য কভার করতে পারিনি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ফ্রেশলি, আজকে সারা দিনটা মায়াপুরেই কাটাবো। চলো বেরিয়ে পড়ি। হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে যথাক্রমে নবদ্বীপ বা কৃষ্ণনগর নামলে সেখান থেকে আপনি ফেরি ক্রস করে বা বাস ধরে মায়াপুর পৌঁছে যাবেন। এছাড়াও কলকাতা থেকে সরকারি বাস আছে মায়াপুর পৌঁছানোর জন্য। এই এখন আমরা চলে এসেছি, এটা নবদ্বীপ। সামনের দিকটা ঘোরালে দেখতে পাবে যে কিরকম জ্যাম হয়ে আছে। বেলা কিন্তু ভালোই হয়েছে, প্রায় 10:30 বাজে। আমরা বর্ধমান থেকে আজকে আসছি রোববার, কিন্তু এতটা চড়া রোদ বাইরে, এতটা চড়া রোদ, তার সাথে সব থেকে বেশি হচ্ছে নবদ্বীপের এই জ্যাম। যতক্ষণ না নবদ্বীপের গৌরাঙ্গ সেতুটা ক্রস করে ওদিকে যাবো ততক্ষণ আমরা কিন্তু জ্যামটা পাবো। আর একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যারা মায়াপুর যাচ্ছ বা গাড়ি নিয়ে যাচ্ছ যারা বেসিক্যালি, তারা কিন্তু নবদ্বীপে থেকে ওখান থেকে গাড়ি রেখে মানে ফেরি ক্রস করে ইজিলি যেতে পারো। তবে আমরা ঠিক করি যে আমরা একেবারে ইস্কন মন্দির অব্দি গাড়ি নিয়ে যাব এবং মন্দিরের ভেতরেই আমরা গাড়ি পার্ক করব। পার্কিং ফি কেমন পড়ছে তা সবকিছু ডেসক্রিপশন দেবো, কিরকম কি টাইমিং আছে সেটাও দেখাবো। আগে পৌঁছই, গিয়ে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে ভোগের কুপনটা কাটা। ভোগের কুপনটা কেটে নিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, ওখানে ঘুরবো, তোমাদেরকে দেখাবো নতুন মন্দির কতটা তৈরি হচ্ছে। যতদূর শুনলাম, আমার এক দাদা গেছিল রিসেন্টলি, মন্দির এখনো পুরোপুরি তৈরি হয়নি। ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, পরিবেশ কিন্তু সম্পূর্ণ আলাদা। তো চলো দেখা যাক কিরকম ভাবে আজকে আমরা ঘুরি। এটাই নবদ্বীপের গৌরাঙ্গ সেতু, নিচে ভাগীরথী। আমরা নবদ্বীপ থেকে ক্রস করে আরো চলে যাচ্ছি হচ্ছে পূর্ব দিকে। আমরা কৃষ্ণনগর সিটির ওপর দিয়ে গিয়ে তবে মায়াপুর ঢুকবো। তো একটু সময় বেশি লাগবে হয়তো, কিন্তু এখন আমরা লঞ্চে যাওয়াটা প্রেফার করলাম না, তোমাদেরকে বলেছি। আমরা এখন গৌরাঙ্গ সেতু ক্রস করলাম, আর ক্রস করার পরই আমাদেরকে ওখানে লেখা ছিল টোল প্লাজা। কোনো টোল প্লাজা দেখলাম না, জাস্ট রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে এরকম একটা টোকেন দিয়ে। না টোল প্লাজা ছিল, ওই টিনের শেড দেওয়া পানের চায়ের দোকানগুলো হয় না, পান বিড়ি গুটখার দোকান, অনেকটা ওই টাইপের টোল প্লাজা। তো রাজ্য সড়ক, এটা তো রাজ্য সড়ক, জাতীয় সড়ক তো নয়, ন্যাশনাল হাইওয়ে নয়। তো রাজ্য সড়কে টোল নেয় আমি জানি না, হয়তো নেয়। আর টোলের স্লিপটা একটু প্লিজ মানে একটু দেখা। এইটা হচ্ছে টোলের স্লিপটা, মানে এরকম ভাবে কোথায় টোল নাই আমি ঠিক জানি না। যাই হোক, আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি। অলমোস্ট আমাদের আর 1 ঘন্টা মতো লাগবে, কারণ আমরা আস্তে আস্তে যাচ্ছি, মানে ঠিক আছে আস্তে আস্তে যাচ্ছি। আর ফেরি আমরা নেব না, আমরা বাই রোডই যাব পুরোটা, ওই জন্য আমাদের সময়টা একটু বেশি লাগবে। 20 কিলোমিটার মতো এক্সট্রা পড়বে আমাদের। আর যারা ফেরিতে যাবে তাদের নবদ্বীপ থেকে ফেরি করে যেতে হবে। চলো যাচ্ছি, গিয়ে দেখা করছি। এই বলছি, তোমরা কেউ রিসেন্টলি দীঘা, মন্দারমণি এসব ঘুরে এসেছো? আমি কিন্তু শুনলাম ওখান থেকে যাতায়াত করতে গিয়ে 7-8 খানা ওই চাঁদা দিতে হচ্ছে, বিভিন্ন রকম পুজোর চাঁদা। কি চাঁদা সেগুলো না হয় বললাম না, হলুদ, সবুজ, গোলাপি, এরকম ছোট ছোট কাগজে সেই বাজারের রসিদ কেটে দেয় এবং দিতেই হবে আর কি চাঁদা। মানে কি পুজো, কবে ডেট কেউ জানে না, অনেকটা সেরকম। এখানে যদি চাঁদা বলতো যে অমুক পুজোর চাঁদা
সেটা খুশি মনে মানা টাকা যেত দেওয়া তাও। যায়। হ্যাঁ, আর একটা বিষয় আমরা তখন ব্লগ করিনি, কারণ আমরা টাকাটা দিচ্ছিলাম আর কি বের করে 10 টাকাই, সেটা কথা না। কথাটা হচ্ছে ওরা গাড়ির পেছনে দৌড় দিচ্ছে, মানে রীতিমতো যে গাড়ির চাঁদা মানে দিচ্ছে না, চাঁদাই বলছি আর কি, দৌড় দিচ্ছে। তো কোনো টোল প্লাজায় কি তোমরা দেখেছো এরকম দৌড় দিতে টোল কর্মীকে? যদি দেখে থাকো কমেন্টে জানিও। আর এইখানে যারা টোল প্লাজা দিয়ে অলরেডি ক্রস করেছো তাদের কোনো তিক্ত অভিজ্ঞতা হয়েছে কিনা, বা এই টোল প্লাজাটা আদৌ লিগালাইজড কিনা সেটাও জানি। অফকোর্স। চলো জার্নিটা এনজয় করি। হ্যাঁ, যাই আপাতত মায়াপুর। হরে কৃষ্ণ। আমরা এখন কৃষ্ণনগর, এই জাস্ট কৃষ্ণনগরের ওই যে রেলওয়ে ট্র্যাক, যেটা রেলওয়ে লাইন থেকে ওখানটা ক্রস করলাম, আর সামনে থেকে আমরা বাঁদিক নেব, নিয়ে আমরা হাইওয়েতে উঠে যাব। ঠিক আছে, এবার আরেকটা ঘটনা মাঝখানে বলি, এই রাস্তাতে কিন্তু তোমরা যারা ব্রেকফাস্ট না করে এসেছো তাদের কিন্তু একটু ব্রেকফাস্টের প্রবলেম হতে পারে। ঠিক আছে, বর্ধমান থেকে স্পেশালি যারা আসছো, কারণ আমরা ভিডিওটা বর্ধমান থেকে বানাচ্ছি, সেক্ষেত্রে মেক শিওর যে তোমরা যদি বাইরের কচুরি টাইপের বা ময়দার খাবার যাদের সকালে তোমরা স্যুট করে না, তারা খুব ভালো হয় একটু ড্রাই ফ্রুটস, একটু বিস্কিটস বা কিছু ব্যাগে রেখো, এবং চেষ্টা করো বাড়ি থেকে ব্রেকফাস্টটা করে আসো। আর নয়তো এই কৃষ্ণনগর এসে তোমরা কিছু দোকান পাবে, কয়েকটা হোটেল পাবে, সেখানে তোমরা খেতে পারো। কলকাতার দিক থেকে এলে তো মাদার্স হাট বোধহয় মানে খুব ভালো অপশন হবে খাওয়া দাওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু মাদার্স হাটটা পড়বে ফেরার দিন, তো ফেরার সময়তে মাদার্স হাটে খাওয়াটা বেশি সুবিধে, যাওয়ার সময়তে হলে অনেকটা ঘুরে এসে মাদার্স হাটে খেতে হবে। আর এখন মোটামুটি আমাদের 15 কিলোমিটার রাস্তা বাকি, হাফ অ্যান আওয়ার মতো লাগবে। তো তোমরা জানো যে ডেস্টিনেশন তো ইম্পর্টেন্ট, বাট জার্নিটা আমরা বেশি এনজয় করি। তো মাঝে ভাবছি একটা কোথাও দাঁড়াবো, একটু চাটা খাবো, খেয়ে তারপর আমরা ফাইনালি একেবারে মায়াপুরে দাঁড়াবো। তো আর কি, এখন আমরা হাইওয়েতে উঠে গেছি, এইখান থেকে একটু আমি শান্তিতে চালাতে পারবো। ওই সব রাস্তাগুলোতে না ভেতর থেকে প্রচুর বাম্পার রয়েছে, মানে আনসাইন্টিফিক বাম্পার যেগুলোকে আমরা বলি, একদম সেই উঁচু উঁচু টাইপের বাম্পার। যতই আসতে যায় না কেন, গাড়ির একটা জার্কিং ভালো হচ্ছে। তো আর প্রচুর টার্নিংস রয়েছে রাস্তাতে, বর্ধমান থেকে যে রাস্তাটা আসে কুসুমগ্রাম হয়ে। তো তোমরা যারা ওই রুটে আসোনি বা ভবিষ্যতে আসবে, একটু সাবধানে গাড়ি চালাবে, কারণ ট্রাক আর লোকাল বাস একদমই রেকলেসলি কিন্তু চলে। আমরা মায়াপুর ঢুকে গেছি এখন। সামনেই দেখতে পাচ্ছ ইস্কনের মন্দির, এটাই বড় মন্দির। আমরা এবার ভেতরে যাব, গিয়ে তোমাদেরকে ঘুরে দেখাবো। এখন বাজে 11:20। আমরা গিয়ে প্রথমেই ভোগের লাইনে যাব, তারপর টিকিট কেটে দেখা করছি। আমরা এখন বড় মন্দিরে ঢুকছি, তার আগে গাড়িটা পার্ক করতে হবে। এটা হচ্ছে গাড়ি পার্কিং এর লাইন, দেখতেই পাচ্ছ তোমরা, যথেষ্ট ভিড় আছে সামনে। তো গাড়িটা আমরা প্রথমে পার্কিং এ নিয়ে যাব, গাড়িটা রেখে তারপর আমরা ভেতরে ঢুকবো। যেমনটা বলেছি, আজকে প্রচন্ড গরম আছে। তো এই হচ্ছে পার্কিং স্পেস। ঠিক আছে, কতটা গাড়ি আছে, আজকে কত লোক এসেছে তোমরা বুঝতে পারছো, রোববারের বেলা। ঠিক আছে, গাড়ি রাখলাম এখানে। একটা কথা বলে দিই, এখানে কার পার্কিং ইসকনের ভেতর, মানে ইসকন গ্রাউন্ডের মধ্যে কার পার্কিং 150 টাকা সারা দিনের জন্য। তোমরা ভেতরে গাড়ি ঢোকাও, ঢুকিয়ে পরে যদি মনে হয় যে আশেপাশের মঠগুলো ঘুরবো, মন্দিরগুলোতে যাব, তোমরা গাড়ি বেরো করতে পারো, ঢোকাতেও পারো, শুধু ওই স্লিপটাকে সাথে রাখতে হবে। এছাড়াও ইসকনের আশেপাশে অনেকগুলো পার্কিং আছে, ওগুলো একটু টাকাটা কম পড়ে, কিন্তু আমরা ভেতরে রাখা প্রেফার করি। কারণ এই ধরো কিছু গাড়ি থেকে দরকার, জল খাবো, কোনো মেডিসিন লাগলো, আমি এখান থেকে জিনিসটা অ্যাক্সেস করতে পারবো। তো এটা আমার কাছে পার্সোনালি মনে হয় গাড়ি ভেতরে রাখাটাই ভালো। আর একটা কথা, ইসকনের ভেতর ঘোরার জন্য তোমরা টোটো পেয়ে যাবে, টোটো অ্যাভেলেবেল আছে, সেটাও আমরা তোমাদেরকে দেখাবো। প্রথম কাজটাকে করি, টিকিটটা কাটি খাওয়ার। মায়াপুরে ভোগের কুপন 1 নম্বর গেটের সামনে কাউন্টার থেকে পাওয়া যায়। এখানে গদা ভবন, ঈশ্বরদান ভবনের মতো 4টে ভবন রয়েছে, সেখান থেকেও ভোগের কুপন রিসেপশন থেকে দেওয়া হয়। ভোগের কুপনের দাম বিভিন্ন ভবন অনুযায়ী সেটা ভ্যারি করে। এছাড়াও আপনারা অন্নদা ভবনে 4 বেলা বিনামূল্যে খাবার সংগ্রহ করতে পারবেন। এখন বাজে ঠিক দুপুর 12টা। আমরা এখন দাঁড়িয়ে আছি গোবিন্দাস রেস্টুরেন্টের ঠিক বাইরে।
তো আমরা প্রথমে ঠিক করেছিলাম যে আমরা এখানে এসে ভোগ খাবো। আমরা প্রথমে ঈশ্বরধ্যান ভবনে যাই ভোগের জন্য, সেখানে যেমনটা ও বললো সেখানে আজকে বন্ধ আছে ভোগ দেওয়া। তো আমরা তারপর বেরিয়ে গদা ভবন আছে, আর আমি একজন প্রভুকে জিজ্ঞেস করে উনি বললেন যে 1 নম্বর গেটের কাছে যে বড় বিল্ডিং আছে, সাদা বিল্ডিং, সেখানে খাবার টোকেন দেয়া হচ্ছে। এখন বাজে 12টা, তো সেই জন্য উনি বললেন খুব সম্ভব আমরা আর এখানে খাবার টোকেন পাবো না আজকের মতো। আমরা আজকের মতো এখানে গোবিন্দাজে লাঞ্চটা সেরে নেব। আর এখানে মোটামুটি খাওয়া কমপ্লিট করে তারপর তোমাদের সাথে দেখা করছি। মিনওয়াইল একটা কথা বলে রাখি, প্রচণ্ড গরম, ট্রাস্ট মি, এটা মার্চের ওয়েদার বলে মনেই হচ্ছে না। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, ভিড় প্রচণ্ড, পেছনে খাওয়ার জায়গা পেতে কতক্ষণ সময় লাগবে জানি না, একটু ওয়েট করি দেখি। যেহেতু সকাল থেকে সেরকম প্রপার ব্রেকফাস্ট হয়নি, আগে এসে এখানে প্রসাদটা খেয়ে নেব, তারপর বাকি ব্লগটা কন্টিনিউ করছি। আর হ্যাঁ, আমি যখন ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন ভেতরে সব খাবারই কিন্তু ভোগই হয়। তো আমরা এখানে রেস্টুরেন্টে খাই কি ওখানে গিয়ে টোকেন কেটে খাই, ব্যাপারটা একই। তো চলো যাই, আগে খাওয়াটা শেষ করি, তারপর দেখা করছি। আমরা আলটিমেটলি লাঞ্চ নিয়ে নিয়েছি। আমি নিয়েছি এখানে বাটার মশলা দোসা, ও নিয়েছে একটা পিৎজা, আর এখানে একটা পাস্তা নেওয়া হয়েছে, আর একটা চাউমিন নেওয়া হয়েছে। আর হ্যাঁ, এই গরমে কোল্ড ড্রিঙ্কস। আমরা একটু খাই, সব শেয়ার করেই খাওয়া দাওয়া হবে। খাবার দাবার খুবই ভালো। তো লাঞ্চটা সেরে নিই, দেন আবার কথা বলছি। এই জাস্ট খেয়ে বেরোলাম। এখানে খাওয়ার সিস্টেমটা খুব ভালো। প্রথমে যাও, গিয়ে বিলিং কাউন্টার থেকে তুমি আগে দাঁড়িয়ে কী কী খাবার খাবে সেটার জন্য পেমেন্ট করো, বিল নাও, মানে টোকেনটা নাও, টোকেনটা নিয়ে কাউন্টারে দাও, মানে যেখান থেকে ডেলিভারি কাউন্টার, সেখানে দেওয়ার পর বিভিন্ন রকম খাবার রয়েছে, তোমাদেরকে নিশ্চয়ই আমরা দেখিয়েছি। সেটা খাবার নাও, নিয়ে সেলফ সার্ভিস এখানে নিয়ে এসে টেবিলে বসে খাও, এবং খাওয়ার পর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, নিজের থালা কিন্তু নিজেকে ফেলতে হবে। ইটস ভেরি গুড থিং, ইউ ডু ইয়োর জব। খাওয়া হয়েছে, একটা ছোটো লিমকা নিয়েছি, এটা অলরেডি গরম হয়ে গেছে, দেখি একটু ওয়ারেস পাওয়া যায় কিনা, কারণ এই গরমে একটু রিহাইড্রেট করাটা খুব দরকার। আমরা এখন একটু গোশালার দিকে যাই, গোশালাটা ঘুরে বাকি অংশটা আবার। আর পেছনে একটা জিনিস তোমাদেরকে দেখাই, মেন প্রসাদের কিন্তু লাইন এটা নয়, এটা হচ্ছে শুধুমাত্র আমরা যেখানে খেলাম গোবিন্দাস রেস্টুরেন্টে যে ওই প্রসাদের কাউন্টার, শুধুমাত্র সেটার লাইন। শুধু তার লাইনটাকে একবার তোমরা দেখো, এখনো এই লাইন কিন্তু আরো বাড়বে। আর যেটা মেন প্রসাদের লাইন আছে সেটা কিন্তু সম্পূর্ণ অন্যদিকে, এবং তার লাইন আরো বড়। আমরা ওদিকেও একটু যাব। এই জাস্ট আমরা টোটো নিয়ে নিয়েছি, আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। বাইরে এতটাই গরম, হেঁটে যাওয়ার খুব একটা ইচ্ছা নেই, তাই টোটোতে করে যাই। আর ওখানে গিয়ে আমি তোমাদের দেখাচ্ছি, ওখানে রাবড়ি, দই, অনেক কিছু আছে, সেগুলো গোমাতাদের সম্বোধন দেওয়া যায়, এবং সেই গোশালাটা তোমাদেরকে আমরা করে দেবো। চারবেলা ফ্রিতে খাওয়ানো, অন্নদান কমপ্লেক্স, এখানে ফ্রিতে খাওয়ানো হয়। 10 টাকা করে নেয় গরুর গাড়ি। মন্দির টু গোশালা, গোশালা টু মন্দির। ও দেখি, গরুর গাড়ি। আমরা খেয়ে বেরিয়ে টোটো নিলাম সামনে থেকে। টোটো নিয়ে আমরা সোজা চলে এসেছি এখানে গোশালায়। রাস্তাটা অনেকটা, তো এখানে টোটো ভাড়া মোটামুটি পড়ছে 15 টাকা করে পার হেড। আর একদম গোশালার সামনে নামিয়ে দিয়েছে। এখানে টোটো আরও আছে, ফেরার সময়ও আমরা খুব সম্ভব টোটোতেই ফিরবো। মাঝে অনেক কিছু আছে তোমাদের দেখানোর, সেটাও তোমাদেরকে দেখাবো।
এই গোশালা হচ্ছে যেখানে এখানের গোমাতাদের রাখা হয়, কম বেশি 400 গোমাতাদের রাখা হয়। এখানে তাদের স্নান করানো, খাওয়ানো, সমস্ত কিছুভাবে টেক কেয়ার করা হয়। ভেতরে গেলে আমরা ঘুরে দেখব। আর সামনে প্রচুর বই টই, মানে গীতা আরও অন্যান্য আধ্যাত্মিক বই সব বিক্রি হচ্ছে, সেগুলো তোমরা চাইলে কেউ নিতে পারো। এখানে একটা ডোনেশন চলছে, মানে গীতা তার সাথে 5 রকমের আরও সব বই নিলে মানে ওনাদেরকে একটা ডোনেশন দিতে হবে সেটার জন্য। তোমরা যদি আসো, এরকম মানে এখানে চলতেই থাকে, তো তোমরা চাইলে সেখানে কিছু অ্যামাউন্ট ডোনেটও করতে পারো। আমরা ভেতরে যাচ্ছি, গিয়ে ভেতরটাও তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর হ্যাঁ, এখানে কোনো রকম কোনো প্রবেশ মূল্য নেই, তাই ফ্রি অফ কস্টই তোমরা এটা ভেতরে ঘুরে দেখতে পারবে। গোশালার ভেতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে তোমাদের এরকম ছোট ছোট কাউন্টার্স আছে। এখানে সব রকম গোমাতার যে মিল্ক প্রোডাক্টস যা আছে, মানে দই, দুধ, খুব ভালো কোয়ালিটির ঘি, এইসব ভেতরে পাওয়া যায়। তোমরা চাইলে এখান থেকে কিনতে পারো। প্রত্যেকটা আলাদা আলাদা স্টলে প্রচুর স্টক আছে, তোমরা অবশ্যই চাইলে এখান থেকে কিনতে পারো। এছাড়াও এখান থেকে বেরোলে বাইরে ছোট মিনি মল টাইপেরও আছে, যেখানে মানে স্পেন্সার্স মোড়ের মতো গ্রোসারি মল টাইপের আছে, সেখানেও প্রচুর জিনিস এরকম পাওয়া যাচ্ছে। তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। এখানে অজস্র গোমাতা আছে, ভেতরে পুরোটাই ছড়িয়ে পুরো এদের রাখার জায়গা। আর প্রত্যেক দিন ভোর 6:15টাতে গো পুজো হয় এখানে। এখানকার পরিবেশ পরিস্থিতি কিন্তু অসাধারণ। এত গরমের মধ্যেও এত গাছপালা, সুন্দর হাওয়া, গরমটা কিন্তু অতটা গায়ে লাগছে না। গোশালাটা তো খুবই অসাধারণ, মানে কোনো প্রবেশ মূল্য নেই, এত সুন্দর সুন্দর ভাবে গোমাতাদের সংরক্ষণ করা হয়, খুবই ভালো লাগে। এটা বোধহয় প্রভুপাদ ভিলেজ, মানে এখানে থাকার সমস্ত সুব্যবস্থা আছে। আর ডান দিকে একটা গৌরাঙ্গ কুটির বলে, বাদিকে গৌরাঙ্গ কুটির, এখানে 100 টাকাতে 4 জন থাকতে পারে। আর এই ডান দিকে হচ্ছে অন্নদান ভবন, এখানে সম্পূর্ণ বিনামূল্যে যতজন মানুষ আসবেন তাকে প্রতিদিন হিসেবে খাওয়ানো হয়। আর এই হচ্ছে আজকের ভিড়। এই রোদ, এত গরম, বাইরে 36 ডিগ্রি টেম্পারেচার, বাজে বেলা 1:30টা। এই গরম দেখলে মাথা খারাপ হয়ে যাবে। চলো নামা যাক। আমরা নেমে গেছি এখন। গোশালা থেকে বেরিয়েই টোটো পেয়ে গেছিলাম, এখন মেন মন্দিরের বাইরে নেমে গেছি। টোটো ভাড়া আমাদের 10 টাকা করে পড়েছে পার হেড। আর এখানে দাঁড়িয়ে এই যে পেছনে যেরকম তোমরা দেখতে পাচ্ছ, এখানে ডিরেকশন দেওয়া আছে এই রকম, মানে কোন ভবন কোন দিকে আছে, কোন দিকে গাড়ি পার্কিং, সমস্ত এইখানে দেয়া আছে। এইরকমই কিছুটা ডিস্টেন্সে এরকম আরও আছে। এছাড়াও তোমরা যদি খাবার চাও, মানে খাবারের দোকান বলো, জলের জায়গা বলো, এরকম কিছুটা দূরত্বে ডাবের জল প্রচুর আছে এখানে, সেই সবের কোনো অসুবিধা হবে না। তাছাড়াও এনাদের প্রচুর অ্যাসিস্ট্যান্ট আছে, যেমন প্রভুজিরাও আছে, এখানে সিকিউরিটি গার্ডসও আছে। তাই কোনো রকম কোনো সমস্যা হলে এনাদেরকে জিজ্ঞেস করলে তারা সবাই সাহায্য করে দিচ্ছে, কারণ এই জায়গাটা অনেকটা বড়, অনেকটা ভাস্ট এরিয়া। তো এখানে কোনো রকম কোনো ভবন চিনতে না পারলে, অসুবিধা হলে সেই সব হেল্প পাবে। এছাড়াও কোনো রকম প্রবলেম হলে সামনে পুলিশ হেল্পলাইন আছে, সেখানে ওনাদেরকে বললে ওনারা সেখানেও হেল্প করবে। করেছিল না তখন? এই প্রখর গ্রীষ্মের দাবদাহ থেকে বাঁচার সহজ উপায় হচ্ছে এই ডাব এবং কচি ডাব। ভেতরে 70-80 টাকা বিক্রি হচ্ছে।
এটা 80 টাকার দাম। খুব ভালো, খুব মিষ্টি। তো তোমরা যারা এখানে আসবে, প্রচণ্ড গরমে কষ্ট পাবে, প্লিজ একটু ডাবের জল কিনতে পারো। মায়াপুরের যে ইসকন যে মন্দিরে আমরা এসেছি, সেই ইসকনের পুরো কথাটা হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। এটা মায়াপুর হচ্ছে ইসকনের হেডকোয়ার্টার। গোটা বিশ্বে ইসকনের যত মন্দির আছে, মায়াপুরটা হচ্ছে হেডকোয়ার্টার। 1970 সালে শ্রীল প্রভুপাদ উনি এই ইসকন প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। তো এখানে উনি 2.5 কাঠা জমি কিনে তার আশ্রম তৈরি করেন। তো ভবিষ্যতে সেটাই এত বড় একটি ইসকন মন্দিরের যে অংশে পরিণত হয়। এই মায়াপুর কিন্তু শ্রী চৈতন্যদেবের জন্মস্থান, যিনি ভক্তি আন্দোলনের প্রতীক্ষিত ছিলেন। বলে রাখা ভালো, শ্রী চৈতন্যদেব 1846 সালে জন্মগ্রহণ করেন। তো চলো আমরা বাকি মন্দিরটা ঘুরি, আরও অনেক ইতিহাস জানি এবং না জানা অনেক জিনিস আমরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখানে এখন গৌর পূর্ণিমা ফেস্টিভ্যাল চলছে 2025, আর ভেতরে একটা মেলা প্রাঙ্গণ আছে, সেখানে প্রচুর এরকম স্টল বসেছে, বাইরেটাতেও স্টল বসেছে। এখন যেহেতু দুপুরবেলা, এখন অনেকগুলো স্টল খোলা নেই, বিকেল হলে সেই স্টলগুলোও খোলা হবে। প্রচন্ড গরম, এখন বাজে দুপুর 3:30 অলমোস্ট। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই খেতে দারুণ লাগে। এটা হচ্ছে নবদ্বীপের বিখ্যাত দই, এটাকে লাল দইও বলে। তো এই যে একটুখানি খাই, খুব ভালো। এটাকে ক্ষীর দইও বলে। এখানে আসলে অবশ্যই তোমরা খেয়ে দেখতে পারো, দারুণ খেতে। সামনেই দেখতে পাচ্ছেন বড় মন্দির, আর বাঁদিকে হচ্ছে মহাপ্রসাদম প্রসাদের স্টল, গোশালা স্টল রয়েছে। এখানে জুতো এবং মোবাইল ফোন জমা রেখে ঢুকতে হয়। আমরা একটু পরে ঢুকবো, মেনলি আমাদের ঢোকার ইচ্ছে হচ্ছে সন্ধ্যারতির সময়। সন্ধ্যারতিটা বোধহয় সন্ধ্যে 6টা থেকে শুরু হয়। ওই সময়টাতে কিন্তু মোবাইল ফোন বা কিছু নিয়ে ঢোকা যায় না। তাহলে আমরা তখন ফোনটা, জুতো সব কিছু গাড়িতে রেখে এসে বা এখানে জমা দিয়ে তখন ঢুকবো। তো এই যে ভিড়টা, এই ভিড়টা দেখে এখন থেকেই কল্পনা করা যাচ্ছে যে আজকে রোববার এই গরমে মায়াপুরে কত ভক্তের সমাগম করেছে। মায়াপুরের কিন্তু ঐতিহ্য, মায়াপুরের পরম্পরা এবং এখানকার যে বৈষ্ণব ধর্মের শিক্ষা কিন্তু অন্য রকমের। তোমরা যারা মায়াপুর এসেছো, তোমাদের অভিজ্ঞতা কেমন অবশ্যই জানিও, আর অবশ্যই বলো যে তোমাদের মায়াপুর ঘুরে কেমন লেগেছে। এখানে পরপর সবই পরপর রেসিডেন্সি, সব থাকার ব্যবস্থা আছে প্রত্যেকটা বিল্ডিং এ আশেপাশে। আর আমার বাঁ দিকে আছে চন্দ্রোদয় মন্দির। একটুখানি ক্যামেরাটা ঘোরালে দেখতে পাবে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছিল মোস্ট প্রবাবলি আজকে, তো ওই জন্য জায়গাটা এরকম ভাবে সাজানো আছে। আর তার পাশেই রয়েছে বড় মন্দির। বিকেল পড়ে আসছে, আর এই সময়তে এই মায়াপুরের ভেতরে ইসকন মন্দিরের ভেতরে হাঁটার অভিজ্ঞতাটা কিন্তু সত্যি অন্যরকম, অনন্য সাধারণ একটা অনুভূতি। বাঁদিকে চন্দ্রোদয় মন্দির ছিল, এখন আমাদের ডান দিকে হচ্ছে যে সব থেকে মেন মন্দির। আমরা যাচ্ছি আর ওদিকে, যেখানে শ্রীপ্রভুর সমাধিক্ষেত্র বা মিউজিয়ামটা যেখানে রয়েছে, ঠিক আছে। আর আরো কয়েকটা জায়গায় ঘুরে দেখার জায়গা রয়েছে। একটা জায়গা নাকি রয়েছে যেখানে 30 বছর ধরে অখণ্ড হরিনাম সংকীর্তন, তো সেটাও আমরা দেখি। এই মন্দির এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, 2027 সালে এটা রিওপেন হবে। এটাই হচ্ছে বড় মন্দির, মেন মন্দির।
এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। এটাই সেই ভজন কুটির যেখানে লাস্ট 30 বছর ধরে অবিরত ভাবে ভজন চলে যাচ্ছে এবং অখণ্ড ভজন, যে ভজন আজ অব্দি কোনোদিন থামেনি। 30 বছরের ওপর ধরে কিন্তু এখানে কিন্তু ভজন চলছে। প্লিজ আমার পেছনে যে গেটটা রয়েছে সেটা শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের গেট, মানে এটা মায়াপুর ইস্কনের 1 নম্বর গেট। তোমরা যারা টোটোতে আসছো বা বাসে আসছো তারা এই গেটে ঢুকে মন্দিরের মধ্যে প্রবেশ করবে। এখানে প্রবেশ করলে প্রথমেই পড়বে অখণ্ড হরিনাম সংকীর্তনের যে কুটির রয়েছে, যেখানে 30 বছর ধরে হরিনাম সংকীর্তন হয়ে চলেছে সেটা। এদিকে পড়বে হচ্ছে এখানে মায়াপুরের মেন মন্দির, যেটা তৈরি হচ্ছে 2027 সালের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। আর আমাদের গেট দিয়ে ঢুকে ডান দিকেই পড়বে যে চন্দ্রোদয় মন্দির, যে মন্দিরে আমরা এখন প্রবেশ করব। আর সামনে রয়েছে মার্কেট। তো চলো আমরা বাকি অংশটা তোমাদেরকে ঘুরে দেবো। মায়াপুর এসে এবার আমরা থাকছি না, কাজের চাপে থাকাটা সম্ভব হচ্ছে না। তাও তোমাদের সাথে মায়াপুর ইস্কনের ভেতরে রুমের ভাড়াটা একটু শেয়ার করতে চাই। এখানে 100 টাকা থেকে 3000 টাকা অবধি অনেক রকম রুম কিন্তু রয়েছে। গৌর নিতাই ধর্মশালা, গৌরাঙ্গ কুটিরে যেমন 100 টাকা রুম রয়েছে, তেমনই গদা ভবনে 700 টাকা, ঈশ্বরদান ভবনে 3000 টাকা এবং এখানে কটেজ সিস্টেমও রয়েছে 1500 টাকা। আমরা এখন মিউজিয়াম এরিয়াতে দাঁড়িয়ে রয়েছি, ঠিক গেটের সামনেটাতে। এরপর আমরা ভেতরে ঢুকবো। জুতো এক জায়গায় রাখতে হবে, এখানে ফ্রি অফ কস্ট জুতো রাখার জায়গা আছে, আর মোবাইলটাও জমা রেখে ঢুকতে হবে। তো আমরা এখন ফোনটা রেখে দেবো, কারণ ভেতরে ব্লগিং বা ক্যামেরা কোনো রকম কিছু অ্যালাউড নয়। আমরা ভেতরটা ঘুরে দেখবো, তোমাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে আমাদের কেমন লাগলো। আপাতত আমরা ভেতরে যাচ্ছি, ফোনটা রেখে বেরিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। আর হ্যাঁ, এখানে যে সন্ধ্যা আরতি হবে ওখানেও কিন্তু কোনো রকম ব্লগিং বা ফোন অ্যালাউড না, তাই তোমাদের সাথে সেটাও শেয়ার করতে পারবো না। মানে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবো, কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না ব্লগে। তো সাথে দেখো আমরা আচ্ছা, আমি একটা কথা শুধু শেয়ার করতে চাই। এখানে যে নির্মীয়মান যে মেন মন্দির, সেখানে তো আজকে আমরা ঢুকতে পারিনি। আর একটা বিশেষ কারণ হচ্ছে ওখানে কিন্তু ব্লগিং বা ভিডিও করা অ্যালাউ না, প্রথমত। দ্বিতীয়ত ওদের মেন অফিস যেখান দিয়ে ঢুকছে সেটা কিন্তু বন্ধ ছিল, তো আমাদের হাতে সময় বেশি ছিল না। আর এখানে অনেকটা স্লোপ দিয়ে ঘুরে উঠতে, তো আজকে সৃষ্টির আমার দুজনেরই কোমরে খুব ব্যথা, পায়েও খুব ব্যথা রয়েছে, তো তাই নিয়েও আমরা এসেছি তোমাদেরকে মায়াপুরটা ঘুরিয়ে দেখাতে।
তো আজকে আমরা ওর উপরে যেতে পারলাম না, তো তোমাদেরকে ভেতরের অংশটা ছবি দেখাতে পারিনি। তো চেষ্টা করবো যখন ভবিষ্যতে আসবো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর একটা কথা বলে রাখি, এই যে সামনে যে মন্দির যেখানে যে সন্ধ্যা আরতি হয়, সেখানে সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যা আরতি শুরু হয়। তো দেরি করা যাবে না, আমরা এখন সন্ধ্যা আরতির দিকেই যাচ্ছি। সন্ধ্যা আরতি দেখে বেরিয়ে আমরা স্টার্ট করে বেরিয়ে যাবো, ঠিক আছে? এই পেছনে গিফট স্টোর, সেখান থেকে কিছু গিফটস কিনলাম। এই যে অল্প কিছু, এখন আর বের করে দেখানোর সুযোগ পাচ্ছি না। এবার মন্দিরের সন্ধ্যারতি দেখতে আমাদের ঢুকবো। সন্ধ্যারতি দেখা হয়ে গেলে আমরা মায়াপুর থেকে বেরোবো। এই গিফটসগুলো শুধুমাত্র গিফটস মোমেন্টও নয়, এগুলো কিন্তু আমাদের বাড়ির সকলের জন্য, মা বাবা সকলের জন্য ছোট ছোট ছবি, ফুলদানি, ঠাকুরের ছবি, ফ্রিজ ম্যাগনেট এইসবই কিনেছি। আর একটু হ্যাঙ্গিং, শ্রীকৃষ্ণ আর রাধা দোল খাচ্ছে এরকম একটা শোপিসও কিনেছি। তো এইসব কিনে বেরোলাম। কিনতে কিনতে 1 ঘন্টা লেগে গেছে। ভেতরটা যথেষ্ট চিল, বাইরে হিউমিডিটিটা বড্ড বেশি। আর কি, যাই সন্ধ্যারতি দেখি, দেখে তারপর না হয় বাড়ি। এখন বিকেল হয়ে গেছে আর এখানে সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যে 6টায় আর শেষ হতে হতে 7টা সাড়ে 7টা বাজে। তো আমাদের এখানে মোটামুটি ঘোরা আজকের মতো হয়ে গেছে। এখানে বাইরে প্রচুর মেখলা আর শাড়ির দোকানও আছে। তার সাথে সাথে একটা কথা বলে রাখি, এখানে প্রচুর ওয়াশরুম আছে, মানে এত লোক আসছে এখানে, প্রচণ্ড ভিড়। তাদের মানে সব রকমভাবে খাবার দাবার থেকে শুরু করে মানে ওয়াশরুমেরও অ্যাকোমোডেশন দেওয়াটা কিন্তু খুব কমেন্ডেবল একটা ব্যাপার। এখানে প্রচুর ওয়াশরুম আছে, ওয়াশরুম যথেষ্ট পরিষ্কার আর কিছুটা ডিস্টেন্স ছাড়াই আছে। তো তোমাদেরকে যেমন বলেছি, কোনো রকম হেল্প বা অ্যাসিস্ট্যান্স লাগলে এখানে এনারা খুব মানে ভালোভাবে সহযোগিতা করছেন। আর প্রচুর ফুল গাছ আছে যেগুলোর ফুলে হাত দেওয়া ছেঁড়া নিষিদ্ধ, তো সেগুলোকে একটু তোমরা মাথায় রাখবে। আর বাকি আমাদের ঘোরা আজকের মতো হয়ে গেছে। খুব ভালো ঘুরেছি, গরমটা ছিল ঠিকই, কিন্তু ঘুরে খুবই ভালো লেগেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের ব্লগ দেখতে থেকো। অবশ্যই কেমন লাগছে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম ব্লগ পছন্দ বা আমরা আরও কীভাবে ইমপ্রোভাইজ করতে পারি সেগুলো প্লিজ জানিও। তাহলে আমাদেরও ভালো লাগবে, আমরাও ইমপ্রুভ করতে পারবো, কারণ তোমরা আমাদেরকে এনকারেজ করলে সেটাই তো আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।